আমাদের সংগ্রাম লড়াই করে বাঁচতে চাই। নিয়োগ বৈষম্য সহ 4 দফা দাবিতে রাজধানীর 7 রাস্তায় অবরোধ পলিটেকনিক শিক্ষার্থীদের। তীব্র যানজট, সারা দেশেও সড়ক মহাসড়ক অবরোধ। আলোচনার টেবিল থেকে রাজপথে গড়াচ্ছে সংস্কারের দাবি। জনতার কাছে রায় চায় জামায়াত ও সমমনা দলগুলো। যৌক্তিকতা নিয়ে প্রশ্ন বিএনপির। সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। 1 মাসের মধ্যে ঐক্যমত্যে পৌঁছানোর আশা কমিশন। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে জেরা শেষ। বিকেলে সাক্ষ্য দেবেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং চট্টগ্রামে বাংলাদেশ মার্কিন যৌথ সামরিক মহড়া শুরু। যুদ্ধ ও সংকট উত্তরণে সক্ষমতা বাড়াবে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেলস। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে পুরো সংবাদ জুড়ে। সঙ্গে রয়েছি আমি তানজিলা খান মিম, আমি গালিব ইবনে রিয়াজ। নিয়োগ বৈষম্য সহ 4 দাবিতে তেজগাঁওয়ের 7 রাস্তা মোড় অবরোধ করেছেন রাজধানীর বিভিন্ন পলিটেকনিক শিক্ষার্থীরা। সকাল 11টার পর বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দিয়ে সড়কে নামেন তারা। এ সময় 7 রাস্তা দিয়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। শিক্ষার্থীদের অভিযোগ, প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে যেসব দাবি উত্থাপন করা হয়েছে তা ডিপ্লোমা শিক্ষাকে ধ্বংস করবে। এর প্রতিবাদ জানানোর পাশাপাশি স্বতন্ত্র কারিগরি মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠনের সরকারের প্রতি আহ্বানও জানান তারা। এ সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির নিয়ম বাতিল এবং 4 বছর মেয়াদী আধুনিক কারিকুলাম প্রণয়নের দাবিও তুলে ধরেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বিএসসি ইঞ্জিনিয়ার ভাইরা যে বলেছে যে হচ্ছে তারা আমাদের হচ্ছে গুলি করবে এবং হচ্ছে মেরে ফেলার যে হুমকি দিয়েছে, এইটার প্রতিবাদে আজকে আমাদের এই আন্দোলন। এবং আমাদের যে 10ম গ্রেড, এই 10ম গ্রেড আমাদের 10ম গ্রেডে আমাদের জন্যই থাকবে, এটা আমাদের জন্য বরাদ্দ, তার জন্যই আজকে এই আন্দোলন। আমরা এই 10ম গ্রেড ছাড়ব। বিগত দিন দেখেছেন আমরা আমাদের কারিগরি সেক্টর উন্নয়নের জন্য 6 দফা দাবি প্রণয়ন করেছি। ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষ জানে। আজকে আমাদের মূলত 4টি দফা নিয়ে মাঠে নেমেছি। এ নিয়ে আরও খবর জানাতে তেজগাঁওয়ের 7 রাস্তা মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জাহিদ। জাহিদ, শিক্ষার্থীরা যে দাবিগুলো নিয়ে রাজপথে নেমেছে সেই দাবিগুলো সম্পর্কে একটু জানাবেন এবং শিক্ষার্থীদের এই কর্মসূচি কতক্ষণ নাগাদ চলবে, তারা কি বলছেন? পাশাপাশি আমরা জানি 7 রাস্তার এই যে সড়কটি, সেটি খুবই একটি ব্যস্ততম সড়ক। এই মুহূর্তে সেখানে আশেপাশের যান চলাচলের পরিস্থিতি সম্পর্কে একটু জানাবেন। মেম কথা ছিল আগামীকালের কর্মসূচি ঘোষণা করেই পাঠকক্ষে ফিরবেন শিক্ষার্থীরা। তবে এই ডিপ্লোমা শিক্ষার্থীরা তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন, কিন্তু এখনও সড়কেই অবস্থান করছেন। নতুন কর্মসূচি বলতে তারা আগামীকালকেও সারা দেশের যে সকল পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, এর পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ যে সকল সড়কগুলো রয়েছে সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন এবং সেই কর্মসূচি ঘোষণার মাধ্যমেই তারা তাদের যে দাবি দেওয়াগুলো সরকারের কাছে সেই বার্তাটা তারা পাঠাতে চান। এবং আজকে তারা মূলত 4টি নতুন দাবি উত্থাপন করেছেন। যে দাবিগুলো মূলত তারা বলছেন যে প্রকৌশল শিক্ষার্থী কর্তৃক ডিপ্লোমা শিক্ষার্থীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই অভিযোগ এনে তারা বলছেন এটিকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। তার দ্বিতীয় পর্যায়ে তারা বলছেন যে আসলে প্রকৌশল শিক্ষার্থীরা 3 দফা দাবি উত্থাপন করছেন পাল্টাপাল্টি, সেই দাবিগুলো যদি মেনে নেওয়া হয় তাহলে আসলে মতান্তরে সেটি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য বেশ হুমকি স্বরূপ একটি পরিস্থিতি তৈরি করতে পারে। কাজে সেটিকে বাতিল করার জন্য সরকারের কাছে তারা আহ্বান জানিয়েছেন। এই মুহূর্তে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের একটি বাকবিতণ্ডা বলবো নাকি সমঝোতা বলবো সেটি চলমান রয়েছে। পুলিশের পক্ষ থেকে এটি আহ্বান জানানো হচ্ছে, যেহেতু এটি সকাল 11টা থেকেই এই সড়কে অবস্থান করে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, এই ঠিক পরন্ত দুপুরে এসে তারা যাতে করে সড়ক ছেড়ে ফিরে যান তেমন অনুরোধ পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং সে আহ্বানে সাড়া দিয়ে কিছু কিছু শিক্ষার্থী তারা ঘরে ফিরছেনও বটে। এবং কিছুক্ষণ আগে মূলত যেটি বলছিলাম 4 দফা দাবি তারা উত্থাপন করেছেন,
তার শেষ যে দাবি দুটো, তারা বলছেন যে আসলে ইঞ্জিনিয়ারিং শিক্ষাটা এমনভাবে হওয়া উচিত যাতে করে পড়ালেখা শেষ করে তারা কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারেন, এমন আধুনিকায়ন শিক্ষা তারা চাইছেন এই ডিপ্লোমা শিক্ষার্থীরা। এবং তারা যেহেতু এ সকল দাবির পক্ষে, সরকারের পক্ষ থেকে তারা মনে করছেন ইতিবাচক সাড়া তারা পাননি, কাজেই তারা এসে আন্দোলনটা আজকে যেমন করেছেন, আগামী দিনগুলোতেও তারা এই আন্দোলনগুলো চালিয়ে যাবেন। খুব বেশি গুরুত্বপূর্ণ তথ্য, এর আগেও কিন্তু প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনের আগেও ডিপ্লোমা শিক্ষার্থীরা মূলত সড়কে নেমেছিলেন। তাদের যে মূল দাবিটি ছিল 10ম গ্রেডে যে উপসহকারী প্রকৌশলী নিয়োগটি হয়ে থাকে, সেখানে কিন্তু ডিপ্লোমা শিক্ষার্থীদের বেশ সংরক্ষিত কিছু আসন, সংরক্ষিত কিছু পদ রাখা হয়ে থাকে। তবে সম্প্রতি সেটি নিয়েই মূলত পাল্টাপাল্টি বুয়েট থেকে শুরু করে অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ডিপ্লোমা শিক্ষার্থীদের একটা দ্বান্দ্বিক বাস্তবতা তৈরি হয়। সেই দ্বান্দ্বিক বাস্তবতা কখনো কখনো পুলিশের সঙ্গে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন, হাতাহাতি পর্যন্ত জড়িয়েছেন। এবং আজকে যদিও শান্তিপূর্ণভাবে আন্দোলন তারা করেছেন, তবে কালকে আবারও তারা সড়কে ফিরবেন, এই আজকে 4 দফা ঘোষণা করেছেন সেই দাবিগুলোর পক্ষেই। চেষ্টা করব পরবর্তী বুলেটিনে আবারও এই আন্দোলনের সবশেষ খবর জানাতে। আপাতত 7 রাস্তা থেকে ছিল আমার কাছে সর্বশেষ। 7 রাস্তা মোড় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হোসেন জাহিদ। একই দাবিতে রাজধানীর বাইরেও আন্দোলন হচ্ছে, সেই খবর এবার জানাবো। একই দাবিতে দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যান চলাচল। সড়কে তৈরি হয় ভোগান্তি। রেলপথ অবরোধ করা হয় দিনাজপুরে। সহকর্মীদের তথ্যছবিতে আরো জানাচ্ছেন শামীমা রহমান শামী। লড়াই করে বাঁচতে চাই, জেগেছে রে জেগেছে। পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল দেশের বিভিন্ন সড়ক মহাসড়ক। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে সড়কে নামে হাজারো শিক্ষার্থী। বেলা 11টার পর থেকে গাজীপুরের বিভিন্ন সড়কে জড়ো হতে থাকেন পলিটেকনিকের শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলীরা। এ সময় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। 7 দফা দাবি বাস্তবায়ন ও বিএসসি প্রকৌশলীদের 3 দফা দাবির প্রতিবাদ জানিয়ে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধরা। এদিকে মহাসড়ক অবরোধ করায় সড়কে তৈরি হয় ভোগান্তি। একই দাবিতে বেলা 12টার পর থেকে ময়মনসিংহ পলিটেকনিকের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। পরে ঘণ্টাব্যাপী ঢাকা বাইপাস মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এতে মহাসড়ক বন্ধ হয়ে তৈরি হয় যানজট। সরকার ঘোষিত যে ওয়ার্ক কমিটি 14 সদস্য, সেই কমিটি আমরা বর্জন ঘোষণা করে এবং তাদের অযৌক্তিক 3 দফার প্রতিবাদেই আজকে আমাদের এই বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি। বুয়েটের যে শিক্ষার্থীরা, ওনারা আমাদের সাথে বিগত দিন ধরে আমাদের যে 10ম গ্রেড, এই 10ম গ্রেড নিয়ে তারা ঝামেলা করতেছে। এই 10ম গ্রেড হচ্ছে আমাদের দাবি। দাবি আদায় উত্তাল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। বিএসসি প্রকৌশলীদের 3 দফা দাবির প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। এ সময় অবিলম্বে পলিটেকনিক শিক্ষার্থীদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এদিকে সড়ক অবরোধ করে রাখায় তৈরি হয় দীর্ঘ যানজট। একই দাবিতে ঘণ্টাব্যাপী বরিশাল ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর আগে মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। এছাড়া কুষ্টিয়া, ফেনী সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শামীমা রহমান শাম্মী, এখন। পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন ও সড়ক অবরোধে জনদুর্ভোগের আরও খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান এবং টাঙ্গাইল থেকে কাউসার আহমেদ। প্রথমে যাচ্ছি গাজীপুরে ইফতেখারের কাছে। ইফতেখার, দাবি আদায়ে আন্দোলনকারীরা কি বলছেন, বিস্তারিত আমাদের জানাবেন। আজকে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল ডিপ্লোমা প্রকৌশলী এবং পলিটেকনিক শিক্ষার্থীদের, এবং সেই কর্মসূচির অংশ হিসেবে সকাল 11টার পর শিক্ষার্থীরা জড়ো হয় একসঙ্গে এবং তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বেলা 1টার দিকে যে চান্দনা চৌরাস্তার যে সড়কটি রয়েছে, সেই চন্দনা চৌরাস্তার যে সড়ক, সেই সড়কে তারা অবস্থান নিয়ে এখানে পুরো মহাসড়কের চতুর্পার্শ্বিক অবরোধ করে দিয়েছে। এবং এর ফলে আমরা দেখেছি যে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক
দুইটি মহাসড়কে কিন্তু যান চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে এবং শিক্ষার্থীরা এখান থেকে নানা ধরনের স্লোগান দিচ্ছেন। বিশেষ করে উপসহকারী প্রকৌশলী পদে পদ নিয়ে যে একটি জটিলতা তৈরি হয়েছে, একই পদে যে বিএসসি প্রকৌশলীরাও যে তাদের নিয়োগের দাবি জানিয়েছেন সেই দাবির বিরোধিতা করছেন এবং তারা বলছেন যে বিএসসি প্রকৌশলীরা তাদের যে 3 দফা দাবি দিয়েছেন সেই 3 দফা দাবিকে অযৌক্তিক বলে দাবি করছেন শিক্ষার্থীরা। পাশাপাশি তারা এও বলছেন যেন এই সংকটটি দ্রুত সমাধান করা হয় এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই সংকট সমাধানে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাবেন। এবং তারা এও বলছেন যে এই কর্মসূচির মাধ্যমে তারা সরকারকে বার্তা দিতে চান যেন অবিলম্বে তাদের যে 7টি দফা রয়েছে সেই 7টি দফা বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি যে ডিগ্রি প্রকৌশলী অর্থাৎ বিএসসি প্রকৌশলীদের যে 3 দফা সেই 3 দফা বা সেই 3 দফাকে বাতিল করতে হবে। পাশাপাশি সরকার যে এই যে বিএসসি প্রকৌশল এবং ডিপ্লোমা প্রকৌশলীদের যে যৌক্তিক যে দাবিগুলোর যে যৌক্তিকতা নিয়ে যে প্রশ্ন, যে যাচাই বাছাই যে একটা কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিকে কিন্তু এখান থেকে শিক্ষার্থীরা বর্জন করেছে। তারা বলছেন যে এই কমিটির মধ্যে বৈষম্য তৈরি করা হয়েছে এবং তারা এখানে পুরো মহাসড়কের চতুর্পাশে অবস্থান নিয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং শিক্ষার্থীদের স্লোগানে কিন্তু পুরো এলাকায় কিন্তু চারপাশে কিন্তু ভুয়া ধ্বনি কিন্তু এখানে দেওয়া হচ্ছে এবং এখানে মহাসড়কে চলাচলকারী যে সকল যানবাহনের চালক রয়েছে, যাত্রী রয়েছেন, তারা কিন্তু বেশ দুর্ভোগে রয়েছেন এবং এই তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কখন শেষ হয় সেটি কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তো বলা যায় যে এই শিক্ষার্থীদের কর্মসূচির কারণে কিন্তু গাজীপুর একেবারে স্থবির হয়ে পড়েছে। এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ। গাজীপুরের মতো টাঙ্গাইলেও সড়ক অবরোধে বেড়েছে জনদুর্ভোগ, সেই খবর জানাতে আমাদের সঙ্গে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে কিনা এবং যে জনদুর্ভোগের কথা বলছিলাম সাধারণ জনগণ আসলে কি বলছে একটু জানাবেন। জি, প্রথমে যদি আমি যানজট দিয়ে শুরু করি, আমার সামনের দিকে অর্থাৎ যমুনা সেতুর দিকে অন্তত 8 কিলোমিটার এবং আমার পেছনের দিকে অন্তত 7 কিলোমিটার, সব মিলিয়ে উভয় পাশে প্রায় 15 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে এই শিক্ষার্থীদের আন্দোলনের কারণে। শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে যৌক্তিক দাবি সেই যৌক্তিক দাবি মেনে না নেওয়ার কারণে তারা আন্দোলন করছেন। আর এই আন্দোলনের ফলে উভয় পাশে শত শত যানবাহনে প্রায় হাজার হাজার যারা যাত্রী এবং চালক রয়েছেন তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এখানে কয়েকজন চালকের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে কেউ আধা ঘন্টা যাবত, কেউ 1 ঘন্টা যাবত এখানে তারা এই যানজটে আটকে আছেন, তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তারপরেও কয়েকজন চালক জানিয়েছেন যে তারা অনেক কষ্ট করে সন্তানদের পড়ালেখা করান, তারপরেও যদি সেই সন্তানরা যদি তাদের সে যৌক্তিক দাবি তারা যে নামের পাশে ইঞ্জিনিয়ার লিখতে পারবেন না, তারাও কিন্তু বলছেন যে সেটাও এই ছাত্রদের সাথে কয়েকজন চালকও একমত পোষণ করেছে। তারা বলছেন যে তাদের কষ্ট হলে এই আন্দোলনের সাথে তারাও সংহতি প্রকাশ করেছেন। আমরা দেখেছি যে এই আন্দোলনের কারণে যে সমস্ত অ্যাম্বুলেন্স যেতে সমস্যা হচ্ছিল, তাদের শিক্ষার্থী যারা রয়েছেন সেই অ্যাম্বুলেন্স গুলোকে তারা পারাপার করে দিচ্ছেন। আর এছাড়াও যে সমস্ত অসুস্থ রোগী ছিল তাদেরও কিন্তু আমরা পারাপার করতে দেখেছি। এখানে শিক্ষার্থীরা বলছেন যে তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা আন্দোলন করছেন। তারা বলছেন যে বিএসসি যারা রয়েছে তারা তাদেরকে বলছেন, অর্থাৎ ডিপ্লোমা ডিগ্রিধারী রয়েছেন, তাদেরকে নামের পাশে ইঞ্জিনিয়ার লিখতে পারবেন না এবং তাদের যে 10ম গ্রেড সেই 10ম গ্রেডে থাকতে না দেওয়ার ফলেই কিন্তু তারা সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি দাওয়াগুলো মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। আমি লক্ষ্য করেছি এখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও এখানে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন। আর শিক্ষার্থীরা কিছুক্ষণ পর পর তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে এক বৈষম্যের কারণে তারা এক 24শে অভ্যুত্থান ঘটিয়েছেন, সেই অভ্যুত্থানের পরও কিন্তু তারপরও যে তাদের সাথে যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে, তারা বলছেন যে এই যে তাদের দাবি মেনে না নেওয়া হলে তারা বলছেন যে তারা আরো কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এখানে যারা আন্দোলনকারী রয়েছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধের সবশেষ তথ্য।
পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন ও সড়ক অবরোধে জনদুর্ভোগের খবর টাঙ্গাইল থেকে জানাতে যুক্ত হয়েছিলেন কাউসার আহমেদ এবং তার আগে গাজীপুর থেকে জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। আলোচনার টেবিল থেকে রাজপথে গড়াচ্ছে সংস্কারের দাবি। এ নিয়ে এবার স্পষ্ট মেরুকরণ রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে। একই দাবিতে এবার হাজির হচ্ছে ইসলামী দলগুলো। নেতারা এর যৌক্তিকতায় বলছেন, ঐকমত্য কমিশন থেকে হতাশ হয়ে রাজপথের কর্মসূচির মাধ্যমে জনতার কাছে যেতে চান তারা। আর বিএনপি বলছে, এসব দাবির বিপরীতে দলীয় অবস্থান ও জবাব তারা গণতান্ত্রিক সংস্কৃতি মেনেই দেবেন। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির দাবিতে আন্দোলন কি বিকল্প কিছু অর্জনের চাপ, নাকি ভোট সামনে রেখে নির্বাচনী জোটের প্রস্তুতি? উত্তর খুঁজেছেন আজহার লিমন। 25টি রাজনৈতিক দল আউট অফ 31 পিয়ারের পক্ষে। দিন, তারিখ, কর্মসূচি কিংবা দাবি সবই এক, কিন্তু ঘোষণা আলাদা আলাদা। প্রতিটা ভোটারের তাদের সিরিজ সংবাদ সম্মেলন করে ইসলামী দলগুলোর একসুরে কথা বলার এই দৃশ্য আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে। জুলাই সনদের বাস্তবায়ন, সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন, গণহত্যার বিচার, নির্বাচনের সমতল মাঠ কিংবা জাতীয় পার্টি ও 14 দল নিষিদ্ধকরণ ইসলামী দলগুলোর দাবি অভিন্ন হলেও ঘোষণা কেন আলাদা? আর জুলাই সনদের বাস্তবায়নের আলোচনা যখন ঐকমত্য কমিশনে চলমান, তখন রাজপথের এসব কর্মসূচির যৌক্তিকতাই বাকি। আমরা এটাকে নির্বাচনী জোট মনে করছি না এবং এই ধরনের কোনো পরিকল্পনা নিয়েও আমরা অগ্রসর হচ্ছি না। নির্বাচন যখন জুলাই সনদের আইনি ভিত্তি রচিত হবে আর সরকার তার দেয়া টাইমলাইন অনুযায়ী নির্বাচন করতে যাবে, জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন তফসিল ঘোষণার জন্য যাবে, তখনই আমরা বলতে পারবো আসলে জোট হচ্ছে না আমরা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করতেছি না আমরা সমঝোতা করতেছি। এটা পরবর্তী পদক্ষেপ। আমরা চাচ্ছি যে আমাদের সবাইকে অ্যাকোমোডেট করার জন্য ধীরে ধীরে সবাই আমরা যাতে কাছাকাছি আসতে পারি। সরকারকে বারবার বলেছি আমাদেরকে আন্দোলনের দিকে ঠেলে দিবেন না। সরকার যদি সেটা টেবিলে সমাধান করে দেয় তাহলে তার আন্দোলন লাগবে না, আমরা আন্দোলন থেকে ফিরে আসবো। বিএনপি সব জায়গায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। ফেসিবাদ উৎপাদনের যেই জায়গাগুলো আছে সবগুলো তারা রেখে দিতে চাচ্ছে। নেতাদের কথা এবং রাজনৈতিক আচরণে এটা স্পষ্ট, নীতিগতভাবে দলগুলো বেশ কাছাকাছি অবস্থান করছেন। এবং এটাও ঠিক, ইসলামী দলগুলোর দাবির মধ্যে আলোচিত পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবির ব্যাপারেও তারা বেশ একাট্টা। এবং এটাও দেখা গেছে, ঐকমত্য কমিশনে সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে কথা বলেছে প্রায় 26টি রাজনৈতিক দল, যদিও রাজনীতির মাঠে তাদের গুরুত্ব বড় দল হিসেবে নয়। প্রশ্ন হলো, ঐকমত্য কমিশনের প্রস্তাবেও যেখানে নিম্নকক্ষে পিয়ার নেই এবং সংখ্যানুপাতিক সরকার অস্থিতিশীল হয়, এমন সমালোচনাও যখন আসছে, তখন তাদের এই অবস্থান কি শুধু একটি দাবি নাকি ভিন্ন কোনো সমঝোতার চাপ? যদি আপনি পিয়ার পদ্ধতি ছাড়া যান তাহলে সরকার গঠন করবে কত পার্সেন্ট ভোট নিয়ে বলেন? 35%, 40%। আর পিয়ার হলে সেখানে পার্লামেন্টটা হবে শতভাগ ভোটারের ভোট নিয়ে পার্লামেন্ট হবে। তাহলে সত্যিকারের জনগণের ক্ষমতা তো পিয়ারে হবে। আমরা আপার হাউস পিয়ারের কথা বলেছি, কিন্তু হোল পার্লামেন্ট পিয়ার হলে এটা এই যে নেপালের মতো ঘন ঘন ইলেকশন হতে হবে, মানে সরকারগুলো আনস্টেবল হবে, ফলে রাষ্ট্রের পয়সা খরচ হবে, মানুষকে বারবার ভুগতে হবে। স্পষ্ট বক্তব্য, 51টি দেশে যে পিয়ার পদ্ধতি নির্বাচন হয় সেখানে কি সরকার অস্থিতিশীলতা আছে? সরকার পড়ে গেছে? নেপালের কথা বলা হয়, বোকাস কথা। নেপাল কোনো পিয়ারের কারণে পড়ে নেই। এটা তাদের জাতি গোষ্ঠীগত, তাদের কালচার, তাদের জাতিগত বিভিন্ন যে ক্ল্যাশগুলো আছে, যেটাতে এমপি দেখতে চান সেটা নেয়ালে একটু সুযোগ আছে। পদ্ধতির মধ্যে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, শ্রেণীবিন্যাস আছে। আপনি যেটা বাংলাদেশের জন্য উপযুক্ত সেটা করেন, আগে নীতিগত একমত। আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই, তবে এটা স্পষ্ট আসন্ন নির্বাচনকে সামনে রেখে কোনো একটা জোট কিংবা নির্বাচনী সমঝোতার দিকেই এগোচ্ছে ইসলামী দলগুলো। এবং এটিও দেখা যাচ্ছে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যকার এই নতুন মেরুকরণ নিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছে বিএনপি। রাজনৈতিক বক্তব্য হিসেবে কোনো দল মাঠে যদি সেই দাবি উত্থাপন করে, আমরাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার বিপক্ষে আমাদের যা বক্তব্য আছে সেটা আমরা রাজনৈতিক মাঠে ময়দানে দেব। ইতিমধ্যে আমরা দিয়েছি।
এমন অবস্থায় জুলাই পরবর্তী রাজনীতি এবং রাজপথ উত্তাপ ছড়াবে নাকি নির্বাচনের পরিবেশ তৈরি করবে সেটি দলগুলোর পাশাপাশি যে অন্তর্বর্তী সরকারের ভূমিকার উপরও নির্ভর করছে সেদিকেও মত দিচ্ছেন বিশ্লেষকরা। আজহার লিমন, এখন, ঢাকা। সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ফরেন সার্ভিস একাডেমিতে সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের তৃতীয় ধাপের আলোচনার শুরুতে একথা বলেছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। এ নিয়ে 1 মাসের মধ্যে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। বিশেষজ্ঞদের প্রস্তাবে বলা হয়, জুলাই ঘোষণাপত্রের 22 অনুচ্ছেদের ক্ষমতা বলে একটি সংবিধান আদেশ জারি করতে পারে সরকার। উক্ত সাংবিধানিক আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এ বিষয়ে বিশেষজ্ঞরা আরও বলেন, সংবিধান আদেশকে একটি গণভোটে উপস্থাপন করা যেতে পারে, যে আগামী সাধারণ নির্বাচনের একই দিনে অনুষ্ঠিত হবে। সংবিধান আদেশে গণভোটের বিধান অন্তর্ভুক্ত করা যেতে পারে। যদি সংবিধান আদেশ জনগণের অনুমোদন পায় গণভোটের মাধ্যমে, তবে তা প্রণয়ন তারিখ থেকেই বৈধ বলে গণ্য হবে। বৈঠকের শুরুতে কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো একাধিক পরামর্শ দিলে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। আপনারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আরো সুনির্দিষ্ট করে কিছু প্রস্তাব দিতে পারেন কিনা, যেগুলো আরো বিকল্পগুলোকে কমিয়ে আনতে সক্ষম হয় এবং সম্ভব হলে একমতের জায়গায় যেন আমরা আসতে পারি। আমরাও কমিশনের পক্ষ থেকে স্বনির্বন্ধভাবে সরকারকে অনুরোধ করেছি যেন অত্যন্ত দ্রুততার সঙ্গে বাস্তবোচিত পদক্ষেপ গ্রহণ করে যে সমস্ত বিষয় অধ্যাদেশ এবং নির্বাহী আদেশে করা যায় সেগুলো যেন তারা দ্রুত করেন। জামাত সহ ইসলামী দলগুলোর আন্দোলন ঐকমত্য কমিশনের আলোচনার প্রতি অসম্মান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে বনানীতে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপে কথা বলেন তিনি। আমির খসরু বলেন, নির্বাচন নিয়ে জামায়াতের অনীহা রয়েছে। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলেই দলটির আন্দোলনের কর্মসূচি কিনা এমন প্রশ্নও তোলেন তিনি। বেশিরভাগ জায়গাতে ঐক্যমত হয়ে গেছে, এটা আমরা সবাই জানি। বেশিরভাগ জায়গায় ঐক্যমত হয়ে গেছে এবং আলোচনা অব্যাহত আছে এবং সবাই অংশগ্রহণ করছে। তো সেইখানে মাঝখান থেকে একটা এই ধরনের কর্মসূচি দেওয়ার অর্থটা কি? তাইলে তো একটা তো প্রশ্ন তো থেকে যায়। চাপের তো কোনো প্রশ্নই আসছে না। আমরা তো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। নিশ্চয়ই নির্বাচন নিয়ে তাদের অনীহা আছে। বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ সমাবেশ জাতিসংঘ ৮০তম সাধারণ অধিবেশনের মূল উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হতে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে যুদ্ধ বিভ্রান্ত বিশ্বে শান্তির আহ্বান নিয়ে এবারের অধিবেশনে বিশ্ব নেতারা মিলিত হবেন। এতে অংশ নেবেন বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে শুরু হচ্ছে ৮০তম সাধারণ অধিবেশন, বিশ্ব রাজনীতির সর্বোচ্চ প্ল্যাটফর্ম, যেখানে একসাথে জড়ো হবেন ১৯৩ দেশের নেতারা। রাষ্ট্রপ্রধানদের বিতর্ক অধিবেশন আগামী ২৩ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবারের সাধারণ বিতর্কে অংশ নেবেন। তার ভাষণে উঠে আসতে পারে রোহিঙ্গা সংকট, জলবায়ু, অর্থায়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষিণ এশিয়ার ভূমিকা সহ বিভিন্ন বিষয়। স্বৈরাচার হাসিনা পরবর্তী বাংলাদেশের এগিয়ে চলাও উঠে আসতে পারে তার বক্তব্যে। এছাড়া ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রোহিঙ্গা সংকট নিয়ে একটি গুরুত্বপূর্ণ সম্মেলন। জাতিসংঘ এবং অংশীদার সংস্থাগুলোর আয়োজনে এই ইভেন্টের আলোচনায় আসবে আশ্রয়দাতা দেশ হিসেবে বাংলাদেশের ভূমিকা, প্রত্যাবাসনের অগ্রগতি এবং আন্তর্জাতিক সহযোগিতার ভবিষ্যৎ। বিশ্লেষকদের মতে বিশ্ব মঞ্চে রোহিঙ্গা ইস্যুতে নতুন করে সমর্থন আদায়ের বড় সুযোগ এটি। জাতিসংঘ সাধারণ অধিবেশন বিশ্ব শান্তি আর উন্নয়নের এক গুরুত্বপূর্ণ মঞ্চ। সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ হচ্ছে দেশগুলো। বাংলাদেশ তার উন্নয়নের অগ্রগতি তুলে ধরার পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান জানাবে। আব্দুল আহাদ, এখন, যুক্তরাষ্ট্র। দেখছেন এখন দুপুর।
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ হয়েছে। সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে এসেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, মাহমুদুর রহমান তার শেষ দিনের জেরায় কি বলেছেন, আর নাহিদ ইসলামের সাক্ষ্য কখন শুরু হবে? গালিব, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আজকে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি একটু পরে আর এই ট্রাইব্যুনালে হাজির হবেন তার যে সাক্ষ্য প্রদান সেটি দেওয়ার জন্য। মূলত জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক হিসেবে এই নাহিদ ইসলাম আজকে সাক্ষ্য দিবেন, কারণ তার সঙ্গে ডিবি অফিসে যে ঘটনা ঘটেছে, তাকে নির্যাতন করা হয়েছিল, তাকে গুম করে রাখা হয়েছিল, এই কথাগুলো তিনি তার জবানবন্দিতে আজকে তুলে ধরতে পারেন। পাশাপাশি এই জুলাই অভ্যুত্থানে এই আন্দোলন দমনে কারা কারা ভূমিকা পালন করেছেন, কোন কোন আওয়ামী লীগ নেতা তাদেরকে চাপ প্রয়োগ করেছেন আন্দোলন দমনে, সেই কথাগুলো তিনি তার জবানবন্দিতে আজকে দিবেন বলে আমরা জানতে পেরেছি। এর আগে তিনি তদন্ত সংস্থার একটি জবানবন্দি সেখানে দিয়েছেন, মূলত সেটির একটি সারসংক্ষেপ হয়তো আজকে তিনি ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন। এবং তিনি কিছুক্ষণ আগে আদালত প্রাঙ্গণে এসেছেন এবং এর আগে গতকালকেও তিনি এসেছিলেন ট্রাইব্যুনালে, সেদিন তিনি সাক্ষ্য দিতে পারেননি। পাশাপাশি আমরা দেখেছি যে তদন্ত সংস্থার যে প্রতিবেদন সেখানে রয়েছে, তার যে জবানবন্দি সেখানে তিনি উল্লেখ করেছেন যে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত এই যে 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন ঘিরে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যত নির্যাতন চালানো হয়েছে, ছাত্রদেরকে অত্যাচার করা হয়েছে, হলে থাকতে দেওয়া হয়নি, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা সাধারণ ছাত্রছাত্রীদেরকে যেভাবে নির্যাতন করেছেন, হল থেকে বের করে দিয়েছেন, বিশেষ করে যারা ভিন্ন মতের ছিলেন তাদেরকে দমন করা হয়েছে, এই বিষয়গুলো তদন্ত সংস্থার যে তার যে জবানবন্দি সেখানে উঠে এসেছে আমরা দেখেছি। এবং নাহিদ ইসলাম বলেছেন যে এর আগে গতকালকে যখন এসেছিলেন যে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে তিনি কথা বলেছেন, তিনি বলেছেন যে ট্রাইব্যুনালের যে এই যে জুলাই আগস্টের বিচার হচ্ছে সেটি তিনি সন্তুষ্ট রয়েছেন। তবে গণঅভ্যুত্থান পরে মানুষের যে আকাঙ্ক্ষা, অর্থাৎ শহীদ পরিবারগুলোর যে আকাঙ্ক্ষা যে তাদের ছেলে হারানোর যে শোক, সেটি আসলে এই শোক পূরণ হবে এই শেখ হাসিনাকে বিচারের মাধ্যমে। অর্থাৎ বিশেষ করে ট্রাইব্যুনালের যেই প্রসিকিউশন রয়েছে তিনিও বলছেন যে এই নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শেখ হাসিনার এই মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হচ্ছে। এরপর তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য দিবেন, পরবর্তীতে যুক্তিতর্ক উপস্থাপন যাবে, এরপরে রায়ের দিকে যেতে পারে বলে আমরা আসলে জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে চাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণের সময় বুধবার আজ বিকেল 5টা পর্যন্ত বাড়িয়েছে কমিশন। দুপুরে এক জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানায় প্রধান নির্বাচন কমিশনার ডক্টর মনির উদ্দিন। এ সময় বৃহস্পতিবার বিকেল 5টা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সময় বাড়ানোর কথাও জানান তিনি। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, আর বিতরণ কার্যক্রম গতকালই শেষ হয়েছে। এর আগে বেশ কয়েকজন শিক্ষার্থী সময় বাড়ানোর আবেদন করেন। গেল 30-31 আগস্টের সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহতও আছেন। এসব কিছু বিবেচনায় সময় বাড়ানো হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন। এদিকে সকাল থেকে শিক্ষার্থীরা মনোনয়ন জমা দিতে ভিড় করেন কমিশন কার্যালয়ে। চারজন শিক্ষার্থী আমাদের দরখাস্ত করেছিল, আজকেও একটি সংগঠন থেকে এবং আমাদের একটা শিক্ষার্থীদের মধ্য থেকে একটা আবেদন করা হয়েছে। সেই আবেদনগুলোকে আমরা বিবেচনা করে আজকের দিন বিকেল 5টা পর্যন্ত আমরা মনোনয়নপত্র বিতরণের সময় বর্ধিত করলাম এবং আগামী দিন বিকেল 5টা পর্যন্ত আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার আজকে যে শেষ দিন ছিল সেটি বৃদ্ধি করলাম। চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাঁটিতে শুরু হয়েছে বাংলাদেশ ও মার্কিন বিমান বাহিনীর যৌথ মহড়া অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেলস। 7 দিনের এই মহড়ায় অংশ নিয়েছে দুই দেশের এয়ারফোর্সের প্রায় 250 সদস্য। যুদ্ধকালীন বাস্তব পরিস্থিতির অনুকরণে পরিচালিত এই মহড়ায় রয়েছে উদ্ধার ও জরুরি চিকিৎসা কার্যক্রম, আকাশ ও স্থলপথে যুদ্ধের কৌশল ও সার্ভাইভাল স্কিল অনুশীলন। সমন্বিত এই অপারেশনে অংশ নেয় C-130 হারকিউলিস সহ অত্যাধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টার। বিমান বাহিনী বলছে সংকটময় মুহূর্তে সক্ষমতা বাড়াতে যৌথ এই মহড়া মাইল ফলক হয়ে থাকবে। আরও জানাচ্ছেন হোসাইন জিয়াদ।
রণাঙ্গন থেকে যুদ্ধাহত সৈনিককে নিয়ে দ্রুত গতিতে ছুটে আসছে হেলিকপ্টার। নামিয়ে আনা হলো রক্তাক্ত যোদ্ধাকে। সমন্বিত হাতের দক্ষ গতিতে তোলা হলো জীবন রক্ষাকারী বিমানে। চারদিকে টানটান উত্তেজনা ও শঙ্কা, তড়িৎ সিদ্ধান্ত, নির্ভুল কৌশল। কারণ এক মুহূর্তের দেরি মানেই মৃত্যু। দেখে যুদ্ধক্ষেত্রের কোনো দৃশ্য মনে হলেও এটি চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাঁটিতে শুরু হওয়া অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেলের মহড়া। 7 দিনের এই যৌথ মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের মোট 240 সদস্য। যুদ্ধকালীন বাস্তব পরিস্থিতি অনুকরণে স্থলে ও আকাশপথে চলছে অনুশীলন। এক বিমান থেকে অন্যটিতে স্থানান্তর, উড্ডয়নের পর চিকিৎসা সহায়তা, দ্রুত সমন্বয়ের চ্যালেঞ্জ মোকাবেলা যেন ঘটছে বাস্তবে। উদ্ধার আর চিকিৎসার পাশাপাশি প্রশিক্ষণ দেয়া হয় কমব্যাট কৌশল, সার্ভাইভাল স্কিল ও শত্রুর গতিবিধি পর্যবেক্ষণের নানা কৌশল। এই অনুশীলনের মাধ্যমে আমাদের বাহিনীগুলোর যে সংকটকালীন সময় যদি আসে কখনো এবং দুর্যোগপূর্ণ সময়ে যৌথভাবে কাজ করার সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল যেন বাস্তব যুদ্ধে জীবন রক্ষার আগাম অনুশীলন। এর মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর পারস্পরিক বোঝাপড়া যেমন বাড়বে, তেমনি গতি পাবে সংকটময় পরিস্থিতিতে যৌথ অপারেশন পরিচালনার সক্ষমতাও। We have been conducting subject matter expert exchange with different offices, and we are very glad to be learning from our team and learning with each other and to support our communities and our partners in the region. মহড়ায় দুই দেশের আধুনিক যুদ্ধ বিমান, C-130 কার্গো বিমান ও Mi-17 হেলিকপ্টার অংশ নেয়। অংশগ্রহণকারীরা বলছেন এই ধরনের মহড়ার মাধ্যমে যুদ্ধক্ষেত্রের কৌশল এবং বাস্তব অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হয়। এছাড়া যুদ্ধকালীন সময়ে অন্যান্য বাহিনীর সাথে কিভাবে কাজ করা যাবে, কিভাবে সুসমন্বয় করা যাবে, সেই বিষয়গুলোও রপ্ত হয় তাদের। সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাহিনীর সাথে বাংলাদেশ বিমান বাহিনীর এই যৌথ মহড়া একটি মাইল ফলক হিসাবে কাজ করবে। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। নয়াদিল্লি ওয়াশিংটন সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ উপলক্ষে বুধবার মোদীর সঙ্গে ফোনে কথা বলেন তিনি। এ সময় মোদীর নেতৃত্বের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ট্রাম্প। অপরদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে পদক্ষেপের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান মোদী। পোস্টে দুই নেতাই পরস্পরকে বন্ধু বলে সম্বোধন করেন। ট্রাম্প মোদীর ফোনালাপকে দু দেশের সম্পর্ক উন্নয়নের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন অনেকে। জাহানারা ভূঁইয়ার প্রতিবেদন। উচ্চহারে মার্কিন শুল্ক আরোপ ইস্যু কেন্দ্র করে গেল কয়েক মাস ধরেই সম্পর্কের টানাপোড়েন চলছে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে। রাশিয়া থেকে ভারত তেল আমদানি করায় সেই সম্পর্ক গিয়ে ঠেকেছে তলানিতে। গেল মাসে এর জেরে নয়াদিল্লির উপর 50% সম্পূরক শুল্ক আরোপ করে ওয়াশিংটন। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা বৈঠকেও আসেনি শুল্ক কমানোর ঘোষণা। They're going to be purchasing a lot of our oil and gas. We have more. শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের বাজার থেকে ভুট্টা আমদানি না করলে ভারত মার্কিন বাজার হারাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন দেশটির বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক। এমন পরিস্থিতিতে বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75তম জন্মদিনে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের ওপর 50% শুল্ক আরোপের পর এই প্রথম মোদীর সঙ্গে ফোনে কথা বলেন তিনি। ফোনালাপের পর মোদীর নেতৃত্বের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন ট্রাম্প। বলেন, মোদীর সঙ্গে চমৎকার আলাপ হয়েছে তার। অপরদিকে আরেক পোস্টে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে পদক্ষেপের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান মোদী। এছাড়াও ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির বাণিজ্যিক সম্পর্ক ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি জানান তিনি। পাল্টাপাল্টি পোস্টে দুই নেতাই পরস্পরকে বন্ধু বলে সম্বোধন করেন। ট্রাম্প মোদীর এই ফোনালাপকে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রের আরোপিত 50% শুল্ক কমাতে এরই মধ্যে মঙ্গলবার নয়াদিল্লিতে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন ভারতের প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ। যদিও বৈঠক থেকে এখনও ইতিবাচক কোনো সাড়া পায়নি নয়াদিল্লি। এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একাধিক পোস্টে মোদী ও ট্রাম্প যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে ইঙ্গিত দেন।
যদিও বাস্তব চিত্র ভিন্ন। তবে মোদির জন্মদিন উপলক্ষে ট্রাম্পের ফোন কল দুই নেতার মধ্যে বরফ গলাতে পারবে কিনা সেটি এখন দেখার বিষয়। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। শেষ করছে এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। বিভিন্ন দাবিতে রাজধানীর ৭ রাস্তা অবরোধ পলিটেকনিক শিক্ষার্থীদের। ৪ ঘন্টা পর যান চলাচল শুরু, সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধ। আলোচনার টেবিল থেকে রাজপথে গড়াচ্ছে সংস্কারের দাবি। জনতার কাছে রায় চায় জামায়াত ও সমমনা দলগুলো। যৌক্তিকতা নিয়ে প্রশ্ন বিএনপি। সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। ফের আলোচনায় 1 মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছানোর আশা কমিশনের। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ। বিকেলে সাক্ষ্য দেবেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং চট্টগ্রামে বাংলাদেশ মার্কিন যৌথ সামরিক মহড়া শুরু। যুদ্ধ সংকট উত্তরণের সক্ষমতা বাড়াবে অপারেশন প্যাসিফিক এঞ্জেলস। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।